এবার জামাত ইসলামকে নিয়ে বিশ্লেষণধর্মী একটি লেখা লিখলেন জনপ্রিয় লেখক ফাহাম আব্দুস সালাম। কি আছে সেই বিশ্লেষণধর্মী লেখায়, সেটিই থাকছে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, জামাতের বিশাল বিশাল ইনস্টিটিউশন আছে, এটা একটা ডিপলি প্রবলেমেটিক ও ক্যাটাগরিক্যালি ভুল স্টেটমেন্ট। জামাত একটা পলিটিক্যাল পার্টি, তাই এটা প্রাইভেট প্রপার্টি ওন করতেই পারে না। এখন আপনি যদি বলেন জামাত নেতার ব্যাংক হলো জামাতের ব্যাংক, তাহলে জামাতের চাইতে বিএনপির কিংবা আওয়ামী লীগের অনেক বেশি ইনস্টিটিউশন আছে, কারণ দুই পার্টির নেতাদের আরও বড় বড় প্রতিষ্ঠান আছে। প্রাইভেট প্রপার্টি ও লিমিটেড কোম্পানি কিভাবে একটা রাজনৈতিক দলের হয় আমার বুঝে আসে না। কিন্তু এই কথাটা যখন বলা হয় তখন আরেকটি জিনিস মাথায় রাখা হয়, কিন্তু উচ্চারণে জানানো হয় না। সেটা হলো জামাত নেতার প্রতিষ্ঠানে জামাত ব্যাকগ্রাউন্ডের লোকজনদের এমপ্লয় করা হয়। এই কথাটা 100% সত্য এবং এই জায়গাটা আমার কাছে ডিপলি প্রবলেমেটিক মনে হয়। দেখেন, আপনার প্রতিষ্ঠান আপনি কিভাবে চালাবেন এটা আপনার বিষয়। যতক্ষণ লিগ্যাল কোড মেনে চলছেন দ্যাটস ফাইন, কিন্তু আপনার প্রতিষ্ঠান চালানোর ধরন দেখে আপনার মানসিকতা কিছুটা তো বোঝাই যায়। কোনো লার্জ অর্গানাইজেশন যেটা লাভ করতে চায় এক টাইপের মানুষদের দিয়ে চালানো কোনো স্ট্রেংথ না, এটা দুর্বলতা। এই দেশের কোনো ছোট প্রতিষ্ঠান আপনি ধরেন শুধু ট্রান্সজেন্ডার বা মেয়েদের দিয়ে চালাতে পারবেন, কিন্তু কিছুদিন লাভজনকও করে রাখতে পারবেন। কিন্তু সাইজ যখন বড় হবে তখন সেখানে সমাজের সব টাইপ মানুষের আসার কথা। ইয়েস, সেখানে চোর থাকবে, ব্রিলিয়েন্ট থাকবে, গুটিবাজ থাকবে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, চাকমা থাকবে, থাকতেই হবে। জামাতের প্রতিষ্ঠান বলে যেগুলোকে সাধারণত চেনানো হয় সেখানে এই ঘটনাটা ঘটে নাই। সেখানে রিলিজিয়াস লোকদের, জামাতে ইসলামী ব্যাকগ্রাউন্ডের মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়। আপনি বলতে পারেন যে এতে ভালো হয়েছে, মানুষ মোরাল মানুষদের সেবা পায়, পয়সা চুরি কম হয়। ইয়েস, সেই হিসেবে আপনি ঠিকই আছেন, কিন্তু প্রতিষ্ঠান বানানো মানে মহল্লা বানানো না। আমার কাছে মনে হয় যে আপনি মেরিটোক্রেসি ভায়োলেট না করলে কোনো লার্জ অর্গানাইজেশন এক টাইপের মানুষদের দিয়ে চালাতে পারবেন না, পারার কথা না। অনেকেই মনে করেন যে এইসব প্রতিষ্ঠান জামাতের সম্পদ। আমি মনে করি যে ঠিক উল্টো। এইসব প্রতিষ্ঠান প্রমাণ করে জামাতে ইসলামের কোনো মেইন স্ট্রিমিং হয় নাই। এখন আমি জানি যে আমাদের সমাজে জামাত ইসলামের ব্যাপারে হিউজ ট্যাবু আছে, তাদেরকে ফাংশন করতে দেয়া হয় নাই এবং সেকুলার সমাজ তাদেরকে নানাভাবে হেনস্থা করেছে। বহু তরুণকে তাদের পোটেনশিয়াল অনুযায়ী বাড়তে দেওয়া হয় নাই, কারণ সে জামাত পরিবারের ছেলে। এই কথা সত্য এবং বাংলাদেশের জন্য সেটা খুবই খারাপ হয়েছে। কোনো স্যাটিসফ্যাকশন থেকে কথাটা আমি বলছি না, আমি আসলেই এই অবিচারে সারা জীবন ধরে মর্মাহত। কিন্তু এও সত্য যে প্রতিক্রিয়া স্বরূপ যে সো কল্ড জামাতি প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো আসলে খুবই উইক প্রতিষ্ঠান। একটা উদাহরণ দেই, আওয়ামীরা যে ইসলামী ব্যাংক খেয়ে ফেলবে এটা বুঝতে পেরে একজন টপ ব্যাংকার 2010-এর দিকে এই ব্যাংকে প্রস্তাব দেয় যে আপনারা আইএফসির সাথে পার্টনারশিপে যান। আইএফসির ছাপ্পা থাকলে আওয়ামীরা আপনাদের খেয়ে ফেলতে পারবে না। 1.5 বছর তারা এই কথায় কর্ণপাতই করে নাই, কারণ সম্ভবত তারা মনে করেছিল যে এটা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। যখন তাদের হুঁশ হয় তখন ইট ওয়াজ টু লেট। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তাদের ম্যানেজমেন্টে যদি যথেষ্ট সংখ্যক বাহারি থাকতো এই বিপদটা তারা বুঝতে পারত। এই সমস্যার মূল কারণ হলো আপনি যদি ম্যানেজমেন্ট সব এক টাইপের লোকদের দিয়ে চালান আপনি অ্যাডভার্সিটি অ্যান্টিসিপেট করতে পারবেন না। আশা করি আপনি যদি গোবরগান্ড না হয়ে থাকেন বুঝবেন যে দেশের সব ব্রিলিয়ান্ট মানুষ মাথায় টুপি পরে না, বা স্লিভলেস ব্লাউজও পরে না, বা স্যুটও পরে না, ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। আপনি যদি আগে থেকেই ঠিক করে রাখেন যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি ম্যানেজমেন্টে ওপরে উঠতে দেবেন না, এইটা আসলে আপনার স্ট্রেংথ না, উইকনেস। কারণ অ্যাজ এ ম্যানেজমেন্ট আপনি কোনো দিনও শিখতে পারবেন না যে যেই মেয়েটা স্লিভলেস ব্লাউজ পরে তাকেও আপনার কাজে লাগতে পারে। এই টাইপদের আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনি জানেনই না। এমন তো হতে পারে যে এরকম একটা মেয়েই দেশের সেরা অনকোলজিস্ট, এখন পলিটিক্যাল পার্টিতে আপনি এই মেয়েকে নেবেন না, দ্যাটস ফাইন। কিন্তু একটা প্রতিষ্ঠান যার লক্ষ্য পয়সা বানানো সেখানেও যদি না নেন সেটা আসলে আপনার উইকনেস। এই উইকনেস নিয়েই আপনি প্রচুর লাভ করতে পারবেন, সত্য। কারণ যে লেভেলে আপনি থাকতে চান সেই লেভেলে হয়তো প্রীতি সমস্যাজনক না, মানছি, কিন্তু আপনি কোনোদিনও স্কেলিং করতে পারবেন না। প্রতিষ্ঠান হিসেবে আপনি যদি সত্যিই বড় হতে চান আপনাকে পিওর মেরিটোক্রেসি অ্যাডপ্ট করতেই হবে, এছাড়া কোনো গতি নেই। ইনফ্যাক্ট আমার নিজের জন্য আমি একটা ছোট্ট টেস্ট ডিজাইন করেছি। বেশ আগেই ঠিক করেছিলাম জামাতে ইসলামী তখনই দেশ চালানোর উপযুক্ত হবে বলে আমি মনে করি যখন তারা দেখাতে পারবে একটা সোকল্ড জামাতি প্রতিষ্ঠান চলছে বাংলাদেশের মানুষদের প্রপার রিপ্রেজেন্টেশনে। মানে আর সব প্রতিষ্ঠান যেভাবে চলে সেরকম হারামি, বাটপার, গুটিবাজদের দিয়েই আপনি আপনার প্রতিষ্ঠান চালাচ্ছেন। আপনি মার্কেট অনুযায়ী প্রপার বেতন দিচ্ছেন। অনেকেই জানেন যে ইসলামী ব্যাংক যখন দেশের সবচেয়ে লাভজনক ব্যাংক ছিল তখনও তাদের এমপ্লয়িদের আশ্চর্য রকমের কম বেতন দিত।
আশ্চর্যজনক রকমের কম বেতন দিত, যার ফলে এস্টাবলিশড ব্যাংকাররা কেউ ইসলামী ব্যাংকে যেত না। পুরো ইকোসিস্টেমটাই ছিল এই ব্যাংকের হোমগ্রোনদের নিয়ে, কারণ তাদের মডেল ছিল যে আমরা বেশি সংখ্যক জামাতিদের চাকরি দেব, কিন্তু খুব কম বেতন দেব। মেইন স্ট্রিমিং মানে শুধু আপনি দাড়ি টুপি পরে বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির সিইও হবেন তাই না। স্লিপলেস কাপড় পরা মেয়েটাকেও আপনার কোম্পানিতে কাজ করতে পারতে হবে। আপনি বলতে পারেন যে মেরা মার্জি, এই বেটিরে নিব না, ফাইন, এর ব্যাকলাশটাও কিন্তু আপনাকে নিতে হবে যদি আপনি মেইন স্ট্রিম হতে চান। এটা কখনোই এক পক্ষের ইচ্ছা বা নারাজি দিয়ে হবে না। এজন্যই আমি মনে করি যে বাংলাদেশে যখন 3টা লার্জ জামাতি প্রতিষ্ঠান হবে, যেটা শুধু জামাতি না বরং পুরা বাংলাদেশের সবার জন্য উন্মুক্ত এবং জামাতের মানুষরা এদের ম্যানেজ করতে পারে ও লাভজনক করে রাখতে পারে, তখন আমি ধরে নেব যে জামাত দেশ চালানোর জন্য লায়ক হয়েছেন। টেস্টটা আমার নিজের জন্য, আপনার উপর চাপিয়ে দিচ্ছি না। জামাত দেশ চালানোর জন্য উপযুক্ত কিনা এর একমাত্র ভায়াবল টেস্ট হলো মানুষ তাকে ভোট দেয় কিনা। মানুষ যদি সিপিবিকেও ভোট দিয়ে সরকার বানাতে আমন্ত্রণ জানায়, আই অ্যাকসেপ্ট এবং স্বীকার করি যে সে দেশ চালানোর উপযুক্ত।